আজকে আলোচনা হবে এন্ট্রপি। বলে ফেলাও। এটা তো একের অধ্যায়, এরকম কয়টা অধ্যায় না এটা আদর্শ। বুঝতে পারলে কি চাইছে? গ্যাস থার্মোমিটার স্কেলে তরল বায়ুর তাপমাত্রা। ও ঠিক আছে না, ওকে 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 ওকে। তাপমাত্রা কত হবে? কি ডিগ্রি তাপমাত্রা বায়ুর চাপ হচ্ছে এত পারদস্তম্ভ চাপ এবং এটা চাপ দিয়ে করেছে নয়। ওকে হ্যাঁ ঠিক আছে, তাপমাত্রা নির্ণয় করতে হবে। থিটাতে দেখো আগের সূত্র, একই সূত্র দিয়ে সব। সূত্রটা কি ছিল? C/5 নাকি সমান সমান, এখানে চাপ দিয়ে করেছে তাই না? তাহলে আগের ধর্মটা আমরা কি ওখানে x দ্বারা প্রকাশ করেছিলাম। x মানে যে কোনো ধর্ম হতে পারে, এখানে যে চাপ দ্বারা প্রকাশ করতে বলছে তার মানে চাপ নাকি p মাইনাস pi ডিভাইডেড pi p মাইনাস pi। এই জিনিসটা চাইছি, সি মানে সব দেওয়া আছে, সব তথ্য দেওয়া আছে। কেন মিলবে না? মিলতে বাধ্য থাকে, তুমি ভুলভাল মান বসেছ হয়তো। C/5 বলো, পি মানে যেই তাপমাত্রায় চাইছে ওই তাপমাত্রায় চাপ কত তাপমাত্রা দেখি। গলিত বরফ ও ফুটন্ত পানিতে নিমজ্জিত করলে যথাক্রমে, তারপরে বরফের চাপ হলো তোমার গলিত বরফ 20, ও বাতাসে এত নাকি, আর 72 দেখা এটা হলো বরফে গলিত বরফ, আর এটা ফুটন্ত পানি মানে এটা হলো স্টিম। গ্যাস থার্মোমিটার স্কেলে তরল বায়ুর তাপমাত্রা মানে এটা হলো 20টা হলো, এটা আমাদের পি এর মান। বুঝতে পারলে? বায়ুতে চাইছে, যেটা চাইছে সেটা হলো আমাদের কি পি। বুঝতে পারলাম না কি হলো? তাহলে এটা হলো কত? 20.5 আছে মাইনাস পি আইস হলো, এটা হলো গলিত বরফ 72.05। 0 বলতে হয়। তারপর স্ট্রিম কত? 99.4, আইস হলো 72। অঙ্ক শেষ তো। ভুল গেছে রে, ভুল গেছে। কারণ এই যে আমরা C/5 পাইছিলাম না, এটা তো আমরা এটার সাথে কাটাকাটি করে পাইছিলাম, কিন্তু এখানে তো আর কাটাকাটি হবে না তাই না? কাটাকাটি হবে না, তার মানে এখানে আমাকে লিখতে হবে C/100 ছিল না, 100 মেন সূত্রটা ছিল কত? 100। ওকে C/100, 100 তো করা লাগবে। হ্যাঁ কারণ ওটা তো সেলসিয়াস আর কেলভিন কাটাকাটি করেছিলাম, কেলভিনের সাথে কাটাকাটি গিয়েছিল, কিন্তু এটা কাটাকাটি কি যাবে? কাটাকাটি তো করিনি এখন। হ্যাঁ এটা আমাদের কাজ করবে এই সূত্র। হ্যাঁ সবার নিচেরটা সবসময় ওটা দিয়ে করবে, সব চলে যাবে ওটা দিয়ে, আর কোনো ঝামেলা নেই। ওকে ঋতু বুঝতে পারছ? ভেরি গুড, জানি তো তোমার সেটা না বললে ইয়ার কি ডু আমার সাথে। এবারে এন্ট্রপি নিয়ে আলোচনা করবো। এন্ট্রপির সংখ্যাটা কিভাবে দেওয়া যায় বলে? দুইভাবে দেওয়া যায়। ফালতু একটা সংখ্যা আছে এন্ট্রপির। ফালতু সংখ্যাটা হলো রুদ্রতাপী প্রক্রিয়ায় যে রাশিটি স্থির থাকে সেই রাশিকে বলা হয় এন্ট্রপি। বুঝলা? আর ভালো সংখ্যা এটা
তোমাদের বই মনে ওটাই দেওয়া আছে, কোনো তাপীয় ইঞ্জিনের শৃঙ্খলা। দেখো, কোন তাপীয় ইঞ্জিনের বিশৃঙ্খলা পরিমাপক রাশিকেই বলা হয় এন্ট্রপি। বুঝতে পারলে? দেখো, এন্ট্রপিকে প্রকাশ করা হয় হলো ডিএস দ্বারা। ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এটা হলো এন্ট্রপির আসল সূত্র। শোনো, ডিএস এটা কিন্তু এন্ট্রপির পরিবর্তন, তাই তো নাকি? এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা যদি এন্ট্রপির মান বের করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে নাকি? কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার দরকার নেই, মনে করো আমাদের করাই আছে ইন্টিগ্রেশন। আপেক্ষিক তাপের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করেছি। আপেক্ষিক তাপের ক্ষেত্রে এস এর মান এম এস লন মনে আছে? এম এস লন T2 বাই T1। এটা হলো আপেক্ষিক তাপের ক্ষেত্রে। আর এটা হলো সুপ্ত তাপের ক্ষেত্রে। সুপ্ত তাপের ক্ষেত্রে এস এর মান ছিল এম এল ডিভাইডেড টি। এখানে এমটা হলো, এম পরিচয়টা ভালো করে দেখো, এমটা হলো কি সমানা? ভর। এমটা হলো ভর, এলটা হলো সুপ্ত তাপ। কিসের সুপ্ত তাপ বসাবে সেটা কি গলনের সুপ্ত তাপ? সুপ্ত তাপ এখানে দুই প্রকার, একটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, আরেকটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আরেকটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো গলনের সুপ্ত তাপটা কাকে বলা হয়? গলনের সুপ্ত তাপ। 1 কেজি কোনো পদার্থ, 1 কেজি কোনো কঠিন পদার্থ সম্পূর্ণরূপে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই পদার্থের গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। 1 কেজি একটা জিনিস গলাবো নাকি? 1 কেজি পানি গলাবো, হ্যাঁ, ও পানি গলা যায় না, নয় বরফ, বরফ পানি। 1 কেজি বরফ গলাতে যতখানি তাপ লাগবে সেটাই হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। 1 কেজি লোহা নিলে তুমি, হ্যাঁ, তাহলে 1 কেজি লোহা নিলে, 1 কেজি লোহা নিলে, 1 কেজি লোহা নিয়ে গলালে নাকি, তাহলে গলাতে যে তাপ লাগবে তোমার সেটা হলো লোহা গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। কিন্তু তোমরা ভাগ্যবান, এত হাবড়ি দাবড়ি আসে না, তোমাদের শুধু আসে হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটা দিয়ে সব অঙ্ক হয়। তাহলে 1 কেজি বরফ সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে তাপ লাগে এটা হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সেই তাপটা হলো কত? 3,36,000 নাকি? 3,36,000 জুল পার কেজি, জুল পার কেজি। আর আপেক্ষিক তাপ মাথায় একটা বিষয় মাথায় রাখতে হয় যে সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রাটা কি থাকে? স্থির, ফিক্সড। তো এই জন্য দেখো এখানে কি আসছে?
শুধু টি না, টি। আর দেখো আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়। এই যে সূত্র আমাদের সেটা বলে দিচ্ছে, T1 থেকে T2 তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সুপ্ত তাপের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন হয় না। আর আপেক্ষিক তাপের ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। কঠিন কঠিনই থাকে, তরল তরলই থাকে। এটা বোঝা লাগবে। কিন্তু ওই যে প্রশ্নটা দেখালে না তুমি, ওটাতে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা ঘটিবে। ওকে ওকে ওকে, উষাব থাকের পাশে থাক। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্রে ডিএস এর মানটা কি হবে বলো? সম উষ্ণ নাকি? সূত্রের মেন সূত্র কি ছিল? ডিকিউ বাই টি। সমষ্ণ প্রক্রিয়াতে তাপের চেঞ্জ হয় না, না টিতে তো টি থাকে আমাদের। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কি কি দাঁড়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ এর মানটা কি হয়? সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ সমান কি হয়? সমষ্ণ প্রক্রিয়ায় কিউ সব ভালো ছিল না। সমষ্ণ প্রক্রিয়া যতখানি তাপ দেওয়া হয় পুরোটা কি করে? কাজে করতে হয়। তার মানে ডিকিউ সমানই লেখা যায় এখানে ডিডাব্লিউ নাকি? আর ডিডাব্লিউ কে আমরা ইন্টিগ্রেশন করে ডাব্লিউ পাইছিলাম। আর এই ডাব্লিউ এর মানটা আমরা পাইছিলাম, কত পাইছিলাম বলো? এন আর টি নয়, সরি এন আর নয়, শুধু এন আর লন ভি2 বাই টি ছিল, এন আর টি লন ভি2 বাই ভি1। তাহলে দেখো সমষ্ণ প্রক্রিয়ায় যদি তোমার এন্ট্রপির মানটা বের করতে বলে তাহলে তুমি করবে কি, আগে ডিকিউ এর মানটা বের করে নিবে। যে ডিকিউ এর মানটা এই যে সমষ্ণ প্রক্রিয়া, এটা নিয়ে ওই ডিকিউ কে করবে কি, এটা ভাগ দিলে কি হবে বলে? এখানে ডিকিউ এর মানটা তাহলে বসে দিই এখানে, এনআরটি লন ভি2 বাই ভি1 টিআরটি কাটা গেল, পরে থাকলো কি এনআর লন ভি2 বাই ভি1। এটাকে তো আরেকভাবেও লেখা যায়, নয় এনআর লন পি1 বাই পি2। এই হলো সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির মান। কোথায় বেশি সূত্র? শুধু তো একটা সূত্র মনে রাখলেই তো সব হচ্ছে। শুধু মনে রাখা লাগতেছে এই অধ্যায়ে ওই যে কি কয় কাজগুলা, সমষ্ণ প্রক্রিয়ায় আর রুদ্ধতাপের প্রক্রিয়ায়, এই দুটা প্রক্রিয়ার কাজ মনে রাখা লাগতেছে ভালো করে। কাজ এই যে এই সূত্রটা, হ্যাঁ সবচেয়ে বেশি কাজ, কারণ আমাদের কাজ করাই তো আমাদের কাজ নাকি? কাজই তো আমাদের আসল জিনিস, এই জন্য কাজটাই আমাদের মেইন। এটা গেল সমষ্ণ প্রক্রিয়ায়। তারপরে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আসি আমি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিএস এর মানটা ওই একই মেইন সূত্র, এটা ডিকিউ বাই টি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয়। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ কত সমান না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ কত? ডিকিউ 0, ডিকিউ 0 নিচে হলো টি, ফলাফল কত? 0। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির মান 0। ভুল বললাম, একদম সেই ভুল বললাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির মান 0 নয়, এন্ট্রপির মান কখনো 0 হয় না। তুমি যেই কাজটাই করো না পৃথিবীতে, তুমি যাই করো না কেন, ওটা সুশৃঙ্খল হবে না। 100% সুশৃঙ্খল বলতে কিছু হয় দুনিয়াতে? তাহলে দুনিয়ার যদি না হয়, এন্ট্রপি কি দুনিয়ার ভিতরে নয়? এন্ট্রপির মান কখনোই 0 হতে পারে না। এটা এন্ট্রপির মান না, এটা এন্ট্রপির পরিবর্তন 0। তার মানে এন্ট্রপি ধ্রুবক,
কোনো কোনো কিছু পরিবর্তন হয় না বললে আমরা কি বুঝি? ওটা মান আছে, ধ্রুবক মান আছে নাকি? ওকে, ডিএস এর মানটা 0। রুদ্ধতাপের প্রক্রিয়ায় তার মানে এন্ট্রপির পরিবর্তন 0। এন্ট্রপি 0 না, এই কথা আমি বলো না জানো বলেও, এন্ট্রপি কিন্তু কখনোই 0 হয় না। ডিএসটা হলো এন্ট্রপি না তো, এটা এন্ট্রপি, এই যে এখানে এন্ট্রপি, এখানে এসটা এন্ট্রপি, এখানে এসটা এন্ট্রপি, এসটা এন্ট্রপি, বুঝা গেল? এই রুদ্ধতাপের প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কি 0। আমরা তো এন্ট্রপি পরিবর্তনটা বের করলাম এখান থেকে। ঝামেলা, আচ্ছা দেখি ঝামেলাগুলো একটা কমে দেওয়া যায় কিনা। তাপগতিবিদ্যা বলে ঝামেলা বলে কম। তাহলে এটা গেল রুদ্ধতাপের প্রক্রিয়া নাকি? তারপরে আর কোনটা বাকি আছে? সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপি ডিএস ডিকিউ বাই টি। দেখো সমচাপ, সমচাপ প্রক্রিয়ায় আসলে এন্ট্রপির মান আমাদের এটাই, এটা কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলে? কারণ সমচাপ প্রক্রিয়ায় দেখো ডিকিউ এর ভ্যালুটা তুমি কত, ডিকিউ এর ভ্যালুটা সমচাপ প্রক্রিয়া কি ছিল? ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। সমচাপ প্রক্রিয়া বলতে এই সূত্রে কোনো কিছু কি চেঞ্জ হয়েছিল? চেঞ্জ হয়নি। এই জন্য তোমার সমচাপ প্রক্রিয়া তুমি যদি এন্ট্রপি বের করতে চাও তাহলে তোমার অবশ্যই ডিপি এর মানটা জানতে হবে, টি এর মানটাও বের করতে হবে। কেমন করে বের করবে ডিপি এর মানটা? তার মানে তোমার অন্তস্থ শক্তি জানা লাগবে, তোমার কাজের মানটা জানা লাগবে। অন্তস্থ শক্তি কত, কাজের মান কত, দুটা মিলে যোগ করে দিলে পাই গেলে তুমি ডিকিউ। ওই ডিকিউটা ওখানে আনে বসে দিলে, তারপর এখানে তাপমাত্রাটা বসে দিলে, তাহলে হয়ে গেল এন্ট্রপির পরিবর্তন সমচাপ প্রক্রিয়ায়। তার মানে সূত্রে কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু সমচাপের ক্ষেত্রে। সমায়তনের এন্ট্রপি ডিএস, ওই একই সূত্র ডিকিউ বাই টি। দেখি সমায়তনের ক্ষেত্রে আমাদের ডিকিউ এর ভ্যালুটা কি হয়েছিল বলো? ডিকিউ সমান হয়েছিল আমাদের ডিইউ, অন্তস্থ শক্তি নাকি? অন্তস্থ শক্তি ডিইউ সমান সমান সারা জীবন একটা লেখা যায়, একটা জিনিস লেখা যায় ডিইউ। অন্তস্থ শক্তিটা আমরা কেমন করে বের করব? সিভি ডিটি। খুব দামি কথা কিন্তু অন্তস্থ শক্তি বের করার জন্য, এটা এভাবে ডিইউ সমান যে কোনো জায়গাতে অন্তস্থ শক্তি সমান সিভি ডিটি। তাহলে তাই যদি হয় এখানে বসে দেই তাহলে সমায়তনের প্রক্রিয়ায় সিভি ডিটি নাকি, নিচে আসলে আমাদের টি। তাহলে ফাইনালি এস এর মান কত পেলাম এখান থেকে? দেখো ডিটি বাই টি, ডিটি বাই টি সিভি আমাদের এটা ধ্রুবক না, ধ্রুবক তো বেড়ে চলে আসলো। সিভি ডিটি বাই টি কে করলে পাবো আমি হচ্ছে লন টি, ঠিক লিখলাম, যোগজীকরণ ইন্টিগ্রেশন ডিটি বাই টি মানে লন টি। হ্যাঁ, তার মানে সমায়তনের এন্ট্রপি এস সমান সমান সিভি লন টি। তাহলে এন্ট্রপির গুষি সব। কিন্তু তোমরা জেনে খুশি হবে এত এন্ট্রপি মনে হয় তোমাদের এই বোর্ড প্রশ্ন মনে এত এন্ট্রপি নাই। বোর্ড প্রশ্ন ঘাটলে দেখা যাবে এন্ট্রপি কোথায়, কোন এন্ট্রপি আসে জানো? ওই যে কি কয় আপেক্ষিক তাপ আর হলো
সুপ্ত তাপ। এই দুই ক্ষেত্রেই এনট্রপির পরিবর্তনটা বের করতে বলে। জাফর ইকবালের ডায়লগ। জাফর ইকবাল দুনিয়া দেশটা পালাইছে বুঝি, ফিজিক্স বইটাকে একদম নষ্ট করেছে জাফর ইকবাল 9-10-এর। ওই তোমরা নিশ্চয়ই জেনে খুশি হবে, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ক্লাস 6-এ জেনে এসেছ, এই সমস্ত ভাষা দিয়ে ভর্তি। ফিজিক্স আর ফিজিক্স শুনি ফালতু একটা বই বানাইছে, এত ফালতু বই কোনোদিন হয় না। জাফর ইকবাল এনট্রপি গেল তার সিরা। জাফর ইকবাল মানে যেটা নিয়ে আলোচনা তুমি ওটা খুঁজেই পাবে না। যেটা নিয়ে আলোচনা পুরা একটা পড়বে তুমি, পুরা মানে অনুচ্ছেদটা পড়ে কাকে বলে তুমি বলাই পারবে না, আটকেলি পাবে না ওটা কাকে বলে। আগের বইগুলো তো আমার খাটনি করা লাগতেছিল, আমি বলে দিতে সুন্দর সাজ দিতে, এখান থেকে এটা পড়বে, বা সেটা হলে এটার সংজ্ঞা। কিন্তু এখন আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার লিখে দেওয়া লাগে সংজ্ঞাগুলা। তাহলে হলো ওটা বই, তুমি একটা পুরা এক পড়ে যদি নাই বোঝো ওই জিনিসটা পড়ে যে কাকে বলে বলার মতো আটকেলি নাই, তোমার পাবেই না, তুমি দেখে দেখেও পাবে না। ফ্যান্স তো অনেক আগে থেকেই করছে, হাসিনার সেই কত আমল থেকে করছে ফ্যান্স, হাসিনার যতক্ষণ থেকে ছিল। মোলার আপেক্ষিক তাপ বাংলাদেশের আবার কোন দেশ? জাফর ইকবাল ছিল না রে, সিপি আর হলো সিবি। দেখো আগে সিবি লিখলাম, পরে সিভি লিখলাম, মোলার আপেক্ষিক তাপ। কারণ হলো এখান থেকে তোমরা বুঝবে যে সিপি হলো সবসময় বড়, এই মাথায় রাখতে হয় কিন্তু, সিপি হলো সবসময় বড়। আর খ নম্বরে তোমরা দেখবে যে প্রশ্নটা তোমরা পাইছো বোর্ডে, যে সিবির তুলনায় সিপি বড় কেন। হ্যাঁ, এই প্রশ্ন তোমরা পাবে, এটা খুবই আসে, মার্কা মনে একটা প্রশ্ন এটা, যে সিপির তুলনায় সিপি বড়। ব্যাখ্যাটা তুমি বিভিন্নভাবে দিতে পারো। দেখো একটা ফালতু ব্যাখ্যা আমার কাছে আছে, শর্টকাট। আচ্ছা, আপেক্ষিক তাপ মানে তো আপেক্ষিক তাপই নাকি, এই তো হিসাব। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি ছিল, মানে সমীকরণটা কি ছিল? এস সমান সমান, আচ্ছা ক্লাস 9-10-এ পড়েছি, কিউ সমান সমান এম এস ডেল্টা থিটা নাকি, 9-10-এ পড়িনি এটা? একটা বস্তু গৃহীত তাপ বা বর্ধিত তাপ সমান এম এস ডেল থিটা। ওকে, তো এখানে এসটা কি ছিল আমাদের? আপেক্ষিক তাপ। তাহলে বলো এস এর সূত্রটা কি হবে? এস সমান কি লেখা যায়? এগুলা নতুন কোনো সূত্র নয়, এগুলা 9-10 থেকে আসা সূত্র। কিউ ডিভাইডেড কি হলো রে? এম ডেল থিটা। ওকে, এখানে আছে কি হয়েছে জানো, এই এসটাই হয়ে গেছে আমাদের আপেক্ষিক তাপ। আগে ছিল এস, এখন সেটা হয়ে গেছে সি হয়ে গেছে, কারণ এখানে আবার এন্ট্রপি আছে না, এন্ট্রপিটাকে আবার এস দ্বারা প্রকাশ করা হয়েছে। তো ওই দুটা এস নিয়ে মারামারি যেন না করে, এই জন্য এখানে এসটা হয়ে গেছে সি, আর তাপটা কিউটা হয়েছে কিউ, আর ভরটাকে এখানে প্রকাশ করা হচ্ছে হলো পরিমাণ, মানে ওটা ছিল পদার্থের পরিমাণ। আর পদার্থের পরিমাণ, আমরা পদার্থের পরিমাণের একক কি? মোল। মৌলিক একক 7টা না? ভরটাও তো পদার্থের এক প্রকারের পরিমাণই তো নাকি, ওটা ভরে, আর এটা হলো এখানে আসে মোলে হবে। সেটা গ্যাস ওই ভরে মাপে, মোলে মাপে, এত মোল গ্যাস হয়ে গেছে এন, আর ডেল্টা থিটা হয়ে গেছে ডিটি। বুঝে গেল? এই কিন্তু দেখো মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা একটু দেই। প্রথম হলো সিপি, এবার থেকে লিখবো তো, চাপে দেখো ঝামেলাটা হলো কি জানো, যখন আমি আপেক্ষিক তাপ বের করব, যখন আপেক্ষিক তাপ যখন বের করব, যখন কঠিন পদার্থে, এটা কি ছিল কঠিন পদার্থ তাই না? কঠিন পদার্থ, আপেক্ষিক তাপ তো কঠিন পদার্থের হবে নাকি, বা তরল পদার্থের হতে পারে। তো সেক্ষেত্রে কি হয় জানো, চাপ আর আয়তন কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু
মনে করো একটা লোহা নিলাম, লোহাটার আমি ওর আপেক্ষিক তাপ বের করবো, তাপমাত্রা আমি চেঞ্জ করলাম, তাপমাত্রা চেঞ্জ করার ফলে কিন্তু ওর আয়তন কিন্তু কম বেশি হয়, খুবই সামান্য কম বেশি হয়, কিন্তু আমরা গণনা করি না। চাপেরও কম বেশি হয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয় জানো, তাপমাত্রা একটু কম বেশি করলেই চাপ কম বেশি হয়, আয়তন কম বেশি হয় নাকি? তাহলে চাপ কম বেশি হলে একরকম তাপ লাগে, চাপ স্থির রাখলে আরেক রকম তাপ লাগে, আয়তন কম বেশি হলে একরকম লাগে, আমরা আয়তন ফিক্সড থাকলে আরেক রকম লাগে। আমরা কোনটা হিসাব করবো বলো? ঝামেলা হয়ে গেল না? তো এই জন্য করা হয়েছে গ্যাসের ক্ষেত্রে কখনো চাপকে স্থির রাখা হয়েছে আর কখনো কখনো আয়তনকে স্থির রাখা হয়েছে। আর চাপকে যখন স্থির রাখেছি, স্থির রাখে যখন আমরা আপেক্ষিক তাপ বের করেছি, তো ওই আপেক্ষিক তাপের নাম দিচ্ছি আমরা হলো সিপি। তাহলে সিপি হলো কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিপি। সংখ্যাগুলান কি এর আগে লিখে দিছিলাম? সংখ্যাগুলান লাগবে, সংখ্যা লাগবে। স্থির তাপে 1 মোল তাপমাত্রা ওই যে 19 আপেক্ষিক তাপে যে সংখ্যাটা দিচ্ছে ওই একই সংখ্যায়, যদি এক্সট্রা কথাটা অ্যাড হবে স্থির চাপে 1 কেজি ছিল সেটা হয়ে গেছে 1 মোল। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কোথায় 1 কেজি গ্যাসের অধ্যায় আসে 1 কেজি? ঠিক আজ গুবি এটা হইলো রে 1 কেজি গ্যাসের তাপমাত্রা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়। যে তাপের প্রয়োজন হয় তাকে সংক্ষেপে লিখলাম, তাকে সিপি বলে। তাকে কি বলে? সিপি আর করা যাবে না কিন্তু, তাকে সিপি মানে এই যে সিপি মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে, শর্টকাট দিলাম। এবার সিপি স্থির আয়তনে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সংখ্যাটা কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু স্থির চাপের জায়গায় স্থির আয়তন, আর কিছু নয়। হলো আজকে দেখো এলেন এই যে বোধের জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, কে জানি নাই আজকে, কে নাই? সোহানা নাই, সুজয়ের কথা উনিও না, নিশি নাই, নতুন মেয়েটাও নাই, রিমা নাই, রিমা রিমা আসার কথা রে, তোমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বললো ছাড় কটা থেকে শুরু হবে, আমি বললাম 12টা থেকে শুরু হবে। ঠিক আছে।
কটা থেকে শুরু হয়েছে? আমি বললাম 10 মিনিট আগে আসো। কোনগুলা? পানি আবার কি? পানি নয়, দেখাও এগুলো ফুলে দেই, ফুলগুলো আমরা ঘুরিয়ে দেবে। তো বাজে জিনিস না, ভালো জিনিসই না। ওকে, এটা গেল। শোনো, সিপি, সিভি, এই দেখো, এই কথাটা তোমরা তো জানোই নাকি, যে সিপি একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, শোনো, একটা নির্দিষ্ট, আবার ক্যালকুলেট করুন, এক নির্দিষ্ট গ্যাসের জন্য সিপি, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য সিপি আর সিবির এই মানের অনুপাতটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, বুঝলে? এটা জানো তো নাকি? সিপি আর সিবির এটার অনুপাতটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা। ওকে, তো এই জন্য সিপি আর সিবি এটার অনুপাতটাকে গামা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে গামা সমান কি লেখা যায় বলো? ভঙ্গাটা দিব কেন আমি? স্থির চাপ আর স্থির আয়তন হবে একই সাথে সব। যাচ্ছি, ওখানে যাচ্ছি না। সিপি সিবি কেন বড় ফালতু, এটা ব্যাখ্যা, যদিও নাম্বার কাটার উপায় নাই। দেখো, গামার মান আর হলো গামার মান থেকে বলে দিতে পারবে তুমি। সিবির তুলনায় সিপি বড়, কারণ আমরা জানি গামার ভ্যালু সবসময় 1-এর বড় হয়, তাই না? 1-এর বড় হতে গেলে সিপি, আমরা জানি গামার সমান সমান সিপি ডিভাইডেড সিভি, আর গামার ভ্যালু সবসময় কি 1-এর চাইতে বড়। তাহলে এখানে যদি সিপি আমাদের কোথায় আছে? লবে আছে, তাই না? লব, এখানে লব বড় না হলে কখনোই গামার ভ্যালু 1-এর বড় হবে না। এখন গামার ভ্যালু যেহেতু 1-এর চেয়ে বড়, এই জন্যই সেখানে সিপি গ্রেটার দেন সিপি, নাকি? দেখো, আরেকটা সমীকরণ হলো, এখান থেকেও ব্যাখ্যাটা দিতে পারো তোমরা। সিপি, সিভি আর আর এর সম্পর্কটা কি মনে আছে? আর এর সম্পর্ক সিপি মাইনাস সিবি সমান সমান আর। তাহলে এগুলা কাজ করবে, এই সূত্রগুলা কিন্তু ওষুধের মতো কাজ করবে, বুঝলে? এই বাবা এলে ওষুধের মতো এলা কাজ করবে। এই যে গামা সমান সিপি বাই সিবি এই সূত্র, তারপর সিপি মাইনাস সিবি সমান সমান আর, এগুলা দেখো। এখান থেকেও তোমরা যে সিপি সিবির তুলনায় যে সিপি বড়, এটা কিন্তু এই সমীকরণটাও বলে নয়? আর তো আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক নাকি? আর এর মান কত? 8.31 জুল পার মোল পার কেলভিন, নাকি? নয় ঋতু? তো জোরে হয় কয়। দেখো, সিপি মাইনাস সিবি কে বড় হওয়া লাগবে? সিপি বড় হওয়া লাগবে না? এর বিয়োগফলটা যদি হয় আর এর সমান হয়, তাহলে আর এর মান তো 1-এর চেয়ে বড় এবং ধনাত্মক, নাকি বলা? তার মানে অবশ্যই সিবির তুলনায় বড়। এই ব্যাখ্যা, একটা ব্যাখ্যা, ফালতু ব্যাখ্যা হচ্ছে একবারে। ওকে, ও আরেকটা এমসিকিউ, আরেকটা প্রশ্ন আসে যে বুঝাতো, আমরা তো বুঝলাম যে সিবির তুলনায় সিপি বড়, ঠিক? এখন কথা হলো কতখানি বড়? চোখের সামনে আছে রে, কতখানি বড়? সিবির তুলনায় সিপি বড়, তাই তো নাকি? সিবির তুলনায় সিপি বড়, বোঝা যাচ্ছে তো নাকি? কতখানি বড়? এই জি, দেখেছি, রীতি দারুণ বলেছে, আর সমান বড়। সিপিতে সি মাইনাস করে আর হয়েছে, তার মানে আর সমান বড়, তার মানে এর চাইতে আর বড়, এই জন্য তো বিয়োগ করে আর হয়েছে। রাবিয়ার চাইতে মনে করো যে সাকিবাদের 2 বছরের বড় হয় নাকি? তাহলে বিয়োগ করলে তাদের বিয়োগফল সবসময় কি? এর মনে করো 20 বছর আর ওর মনে করো 22 বছর, তাহলে 22-এর থেকে 20 বাদ দিলে কত হয়? বিয়োগ করে যেটা হবে অতখানি বড় নয়, ওই এই তো।
প্রশ্নটা আরেকভাবে করা যায় যে সিপি সিবির তুলনায় কত গুণ বড়? কত গুণ বড় বলো? তোর আর গুণ বড়। কেন করে আর গুণ বড় হলো? আর বেশি। তাহলে তোমার সাথে 2 বেশি, তাহলে দ্বিগুণ বড় তুমি, হচ্ছে দ্বিগুণ বড়। তার মানে তোমার বয়স তাহলে 22 × 40। 22 × 44 হলে তো বললি আমি দ্বিগুণ নাকি? তাহলে তুমি তো আর অ্যান্সারটা আর বড় নাকি? সিপির তুলনায় সিপি বেশি কতখানি? আর বেশি, 2 বছর বেশি। তার মানে 2 গুণ নয় নাকি? 2 গুণ তুমি 2 বছর বেশি। বেশিটা আর, কিন্তু গুণটা কত? কত গুণ? এই সমীকরণ বলে আমাদের এই কথা। সিপি সমান সমান গামা ইন্টু সিবি। গামা গুণ বড়, সিবির তুলনায় গামা গুণ বড়। এটা একটা এমসিকিউ হয়ে গেল, বুঝতে পারলে? ওকে, ভেরি গুড। আর কি আসে এই অধ্যায় থেকে? লাগতো নাকি? আরেকটা হলো যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা কেস আছে না? পিভি আমাদের সময় যা ঝামেলা হয়েছিল বুঝলে, এই অধ্যায় আসে বুঝলে। এই যে এই অধ্যায় আমাদের সময় এইভাবে অধ্যায়টা ছিল না, এটা কোনো একটা অধ্যায় ঢুকেছিল আমাদের সময়। এই জিনিসটা করতে আমাদের জীবন খুরমা হয়ে গেছিল একবারে, জীবন। পিভি টু দি পাওয়ার গামা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমরা জানি তো নাকি এটা? পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। এই জিনিসটা প্রমাণ করতে জীবন শেষ। বড় প্রমাণ। এখন তো শর্টকাটে প্রমাণ করা যায়, অনেক বুদ্ধি টুদ্ধি আছে শর্টকাট। আমার সময় বইয়ে তো ছিল বুঝলে, এই 2 পাতা প্রমাণ করে দেয়। মানে এটা আসেও পরীক্ষায়, সে প্রমাণটা পরীক্ষাতেও আসে। তার মানে মানে ওষুধের মতো আমার খাওয়া লাগবে এখন, তিতো ওষুধের মতো আমার খায়ে যাওয়া লাগে পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের সময় এই সূত্রগুলো প্রমাণ করতে বলতেছিল, সূত্রগুলো প্রতিপাদন করে দেখাতে বলতেছিল আমাদের সময়। কিন্তু এখন তোমাদের প্রতিপাদন করা লাগে না, তোমরা ভাগ্যবান। সে যাচ্ছা বড় প্রমাণ নয় এটা, কিন্তু এখন আমার প্রমাণ করতে বলো, আমি দেখো কয়েক লাইনে ঘপ করে প্রমাণ করে দিয়ে দিব। কিন্তু সেই সময় আমি এটা মানে কত কষ্ট করে এটা মাথায় রাখছিলাম। এই তাহলে সূত্র কি? পি এর সাথে ভি এর কি সম্পর্ক বলো? P1 এখান থেকে কি পাচ্ছে? P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V টু দি পাওয়ার গামা। এই হলো পি এর সাথে ভি এর সম্পর্ক। পরীক্ষা কিন্তু এখান থেকে খুব প্রশ্ন হয়। এটা গেল পি এর সাথে ভি। এখন পি এর সাথে, এখন টি এর সাথে কার সাথে রাখতে পারে? পি এর সাথে ভি নিলাম, এবার পি এর সাথে রুদ্ধতাপের প্রক্রিয়া তো পি ভি টি, তিনটাই চেঞ্জ হয় না, সব পরিবর্তনশীল। এবারে আমরা আর একটা সূত্র বানাই, পি এর সাথে টি নাকি? অত আমি যাচাই বাছাই করে দেখাচ্ছি না, এটা আমি সংক্ষেপে এটা মনে রাখার উপায় আছে। পাটালি গুড় 1 গ্রাম কম, মনে আসতো নাকি? বলছিলাম বলছিলাম রে। এখন এই যে পাটালি গুড় 1 গ্রাম কম। পিতে পা টিতে টা, পাটালি গুড় 1 গ্রাম কমে দিছি। হ্যাঁ, পাটালি গুড়, গুড় রে গুড়, পাটালি গুড়। দেখো খুব দাম, এটা খুব মজা লাগে, সাদা পাটালি গুড়। তালের রস দিয়ে গুড়টা ভালো লাগে, খেজুরের রস দিয়েও বানায়, তবে তালের রসে পাটালি গুড়টা সবচেয়ে বেশি ভালো লাগে। খুব দামি, খুব দাম, 3000 টাকা কেজি। দেখতে সাদা, ওটা হলো ইঙ্গা করে ঘাটে 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 সাদা বানায়, ভিতরে বাতাস ঢুকায়, বাতাস ঢুকে গুড়টাকে সাদা করে, অনেক সময় ধরে এরকম করে ঘাটাঘাটি করে পাটালি গুড়। এই জন্য পাটা দিন ঘষে তো, এই জন্য নাম পাটালি গুড়। ওকে, মনে থাকবে না এই সূত্র? পাটালি P2 T টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা। মনে এর আগে আমি সূত্রটা এইভাবে লিখে দেইনি, এর আগে অন্যভাবে দিয়েছিলাম, এর আগে অন্য ফরম্যাটে দিয়েছিলাম। এই সূত্রটা বিভিন্ন ফরম্যাটেই লেখা যায়, তবে মনে রাখার জন্য সবচেয়ে ঝামেলা এই সূত্র মনে রাখা,
সবচেয়ে ঝামেলা এই সূত্র মনে রাখা। হ্যাঁ এটাই আমার মনে হয়। হ্যাঁ মনে তো থাকবে, এখন পাটালি গুরু মনে চলে থাকবে, তাছাড়া এমনিতেই মনে থাকে না, খুব ঝামেলা হয়ে যায়। এটা আরেকভাবেও লেখা যায়, ওটা বের করা লাগবে, দরকার নেই, এটা মনে রাখলে যথেষ্ট। মনে হচ্ছে না সূত্রটা, আর মুখস্থ ছোঁয়া যায় না, এত মুখস্থ রাখা যায় নাকি? এটা গেলে পি এর সাথে টি, বাকি কি আছে বলো? টি ও টিভি, এটাকে মনে রাখবে টিভি দিয়ে, টিভি। হ্যাঁ টি ভি টু দি পাওয়ার 1 গ্রাম কমে দিলে টিভি। হ্যাঁ টিভি হলো 1 গ্রাম কমে দেওয়া লাগলো, টি1 ভি1, তারপরে টি2 ভি2 টু 1 মাইনাস, এটা 1 মাইনাস গামা না গামা মাইনাস 1, দেখো তো একটু, এটা 1 মাইনাস গামা, গামা মাইনাস 1 মাইনাস গামা, 1 গ্রাম কম। ঠিক আছে না, এটা 1 গ্রাম কম এভাবে আমার মনে আছে, 1 গ্রাম কম। রুদ্রতাপে প্রক্রিয়ায় এই 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 দুটো সূত্রে পেঁচ লাগায়, বুঝলে, সবচেয়ে বেশি পেঁচ লাগায়। টিভি গামা মাইনাস 1, গাইডেড কি আছে কি? এটাই গামা মাইনাস 1। কোথায় দেখাও আমাকে? এই তো এটা গামা মাইনাস 1। হয় রে, তুমি তো ঠিকই বলিস। আমরা কি বলি, তারপরে আপনার বিশ্বাস হয় না। এই টি আর পি এর মধ্যে সম্পর্ক এটা কেমন আলাদা হয়েছে। টি আর পি এর মধ্যে সম্পর্ক অন্যভাবে লিখতে, ওরা পি এর উপর দিছে, আর আমরা দিছি হলো টি এর উপর। না ভুল করিনি, হ্যাঁ ওটা দিতে হবে। হ্যাঁ এই জায়গাটা আসলে ভুল গেছি রে। এবারে গুঁড়ো 1 গ্রাম মনে থাক, কিন্তু আমার এলাকার সূত্র কখনোই ভুল যাবে না, কারণ আমি এটা জানি, আমি সূত্র জানি, আমি এগুলো বানাতে পারবো চাইলে এখন এখানে। বানাতে পারবো, বানিয়ে দেবো না কিছু না, না ইন্ডিকেশন করতে হবে না, ইন্ডিকেশন করার দরকার নেই। দেখো আসবে তো এখান থেকে, একদম শিওর আসবে, এগুলা আসে এখান থেকে, খুব প্রশ্ন হয় এখান থেকে। দেখো আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা সমান কে নাকি, এই সূত্র আমাদের কিছু মনে রাখার দরকার নাই, শুধু এই দুটা সূত্র, এটা তো আমরা জানি নাকি। আর এই সূত্র মনে রাখবে, পি ভি সমান এন আর টি। তুমি কি যাচ্ছ জানো, ভিটাকে তুমি রিপ্লেস করবে, কি দিয়ে জানো, ভি এর মানটা তুমি এখানে বসাবে। ভি সমান কি লেখা যায়, এন আর টি বাই পি, এই যেখানে বসালে পি, ভি এর মান হলো এন আর টি ডিভাইডেড পি সমান সমান কে। ও এখানে গামা নয়, ওকে। তাহলে এখানে কি থাকলো বলো, পি উপরে থাকলো টি টু দি পাওয়ার গামা, নিচে থাকলো পি টু দি পাওয়ার গামা নাকি, আর পরে থাকলো কি এন টু দি পাওয়ার, এন এর পাওয়ার এন আর আর এর পাওয়ার গামা নাকি। ধ্রুবকের উপর যাই তুলে দেয় ওটা কি হয়, ধ্রুবকই হয়। তাহলে ওটা শুদ্ধ ওই পার করে দিলাম, আবার নতুন করে একটা ধ্রুবক তৈরি হলো কে প্রাইম। তাহলে পরে থাকলো যেটা, এটাই হলো পাটালি গুণ, শেষ। তাহলে পি এর পাওয়ার দেখো এখানে আছে, ভাগ থাকলে পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়, 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা সমান সমান এটাই। তার মানে সূত্রটা হলো P1 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা, সরি T2 P2 P1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা। এটা ও এটা এতবার ভুল মানে ধরে রে, দেখো এই সম্পর্ক, এটা একই জিনিস।
গামা দ্বারা ভাগ করা হয়েছে সবগুলা, সব পাওয়ারগুলো গামা দ্বারা ভাগ করলে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তুমি এভাবে মনে রাখলে এটা কোনো সমস্যা নেই, শর্টকাট করার জন্য এরকম তৈরি করা হয়েছে। বুঝে গেল? এখন তুমি তো রিপ্লেস করলে, ভিটাকে রিপ্লেস করলে, এবার চাইলে পিটাকে রিপ্লেস করতে পারো। তাহলে পি সমান তাহলে কি হবে? এন আর টি বাই ভি। অনুরূপভাবে এখানে বসে দিলে পি, এবার ভি না দিয়ে এবার পি বসে দিলাম, দেখি কি হয়। তাহলে পি এর মান কত হবে বলো? পি এর জায়গা কত বসবে? এন আর টি ডিভাইডেড ভি নাকি ইন্টু ওটা আছে কি ওখানে ভি টু দি পাওয়ার গামা নাকি সমান সমান কি? এখন বলো তো এখানে যে টি থাকলো ভি টু দি পাওয়ার, তাহলে কি হলো? গামা মাইনাস 1 সমান সমান কে প্রাইম। এই যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। হ্যাঁ, এই যে আমি এটা কেমন কথা? ভি এর পাওয়ার গামা, ভি এর পাওয়ার কিছু না মানে 1 ভাগ থাকলে পাওয়ার কি করে? সূচকের নিয়ম গামা এর পাওয়ার কিছু না মানে 1 ভাগ আছে কি গামা থেকে -1 করে দিলাম। বুঝলে ঘটনা? এই যে টি ভি গামা মাইনাস 1, এই যে টি ভি গামা মাইনাস 1 নো, এটা আবার কি? এটা তো দেখা আছে, এটা তো যায় আছে, এটা তো মেন সূত্র। এটা আবার লাগবে v1 p1 v1 টু দি পাওয়ার গামা সমান p2 p টু দি পাওয়ার গামা, এটা তো মেন সূত্র। ভুলে গেলে কেন করে নিও যদি ভুলে যাও, কারণ পরীক্ষায় তো আমাদের আসছে এটা বলবেই। মনে থুবে কোনটা? এতগুলো রিভিশন দিবে, কটা মনে থুবে? ওইটা মনে রাখবে বলো। ও আর একটা গোপন কথা তো কয় হয়নি নয়। না কিছু শুভ না, সব ফাঁস করে দিব, কোনো গোপন কথা শুভ না। ভিতরে গোপন কথা কি লাভ বলো? গোপন কথাটা হলো রুদ্রতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া চিনার উপায়। প্রশ্নে কিন্তু বলবে না এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া। তুমি সূত্র ফেলা রাখলেই পাবে না, কোন সূত্রে ফেলাবো আমি? এটাই তো হয় যদি ঘটনা ঘটে হঠাৎ করে, বুঝলে। আর যদি প্রশ্নে বলে পাত্র কুপরিবাহী, হ্যাঁ প্রশ্ন বলা যায়, জীবনে বলবে না কিন্তু এটা রুদ্রতাপীয়। ঘটনা হঠাৎ বা দ্রুত ঘটবে। পাত্র হবে হলো কুপরিবাহী। প্রায় তো ফুলের মেলা ছুটাই দিন রে না, তো পাত্র হবে হলো কুপরিবাহী। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুটা ঘটনা যে ঘটবে সেটা তো আমরা আগে থেকে জানি, কারণ রুদ্ধতাপীয় তাপের কোনো আদান প্রদান যাওয়া আসা সব বন্ধ। তাহলে তাপের আসা যাওয়া যদি বন্ধ করতে হয় তাহলে পাত্র কুপরিবাহী হওয়া লাগবে না? কুপরিবাহী মানে কি? তাপ যাওয়া আসা করবা দিবেই না নাকি? আচ্ছা এটা নয় বুঝলাম 2 নাম্বার। উপরেরটা কেমন করে বুঝলাম? ঘটনা যে হঠাৎ করে ঘটা লাগবে, হঠাৎ পাড়া, কিছু কিছু পাড়া আছে বুঝলে, হঠাৎ পাড়া নামে বিভিন্ন জায়গায় পাড়া আছে। ওই যে মুক্তার বাড়ি ধারে ধারে বাড়ি আছে, পাড়া আছে হঠাৎ পাড়া। তোমার ওটাও হঠাৎ পাড়া আছে, তুই শুনিস নি ওটা হঠাৎ করে হয়েছে নি? হঠাৎ পাড়া ঘটনা হঠাৎ করে কেন করতে হবে? যে কোনো ঘটনা যদি খুব তাড়াতাড়ি ঘটে, তাপ আসা যাওয়া করার সুযোগই দিল না নাকি? ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছে, আসা যাওয়া করার তাপ আসা যাওয়া করার সুযোগই দেওয়া হয়নি নাকি? এই জন্য তো এটা কি রুদ্ধতাপীয়। কয়ে না জানা মুক্তার বাড়ি ওটা হঠাৎ আছে।
তোমাকে দিবে খালি, যাই হোক মসজিদে মেয়ে মানুষ তোমার মসজিদে যায় ম্যাকিং করতে দিবে। লিখে দিব। সমস্ত প্রক্রিয়া চেনার উপায় ঠিক দিলাম না আর যাবো, বুঝলে? অ্যান্টি অ্যাডিয়াব্যাটিক, কার উপর দিয়েছি, ডি এর উপর টান দিয়েছি, অ্যান্টি অ্যাডিয়াব্যাটিক মানে রোদের তাপের বিপরীত। এটা রোদের জন্য বাংলা লেখা লাগবে। কি একটা কাজ করলাম না আমি, কত এটা দেখে আমরা যাওয়া যে পরে এটা দেখে কেমন করে চিনবে? এটা হয় দেখো ঘটনা হঠাৎ নয়, ধীর গতিতে হবে, আস্তে আস্তে ঘটবে। আর পাত্র কুপরিবাহী নয়, পাত্র সুপরিবাহী হতে হবে। বুঝতে পারলে না, লেগে দেবো আবার। তোমরা কি হয়েছে, মহিলা হয়ে গেছো নয়? তাহলে 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 ঘটনা আর কোথায় থাকলো বাকি, বলো? ও আরেকটা সূত্র তোমরা আজকে লিখে নাও, সেটা হলো যে গামার ভ্যালুটা, গামার মানটা কেমন করে বের করে রে? 1 + 2 আজকে ভেক্টর করার কথা ছিল। হ্যাঁ আপনি বলছিলেন তাহলে আমি কোনটা ভেক্টর করাবেন আজকে, আজকে অ্যাড করার কথা না। আদর্শ গ্যাস পাওয়ার চাইলে ওই টাইমে, কিন্তু আগে আমরা মনে আসতে ভেক্টর করতে চাইছিলাম না আধা ঘন্টা নাই, যাও আধা ঘন্টা শেষ করে দিছি। নিজের পায়ে নিজে তো কুড়াল মারিছো মনে হয়, নিজের পায়ে নিজে কুড়াল মারিছো তোমরা। ওকে, এই দেখো, এদিকে দেখো, গামার ভ্যালুটা দেখো, এইদিকে তাকাও। গামার ভ্যালু সারা জীবনেও মুখস্থ করে রাখো না, ভুল কোনোদিন হবে না। গামার সমান 1 + 2 / f, গামার সমান 1 + 2 / f। f হলো স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, আদর্শ গ্যাস অধ্যায়ের এটা টপিক। এখন স্বাধীনতার মাত্রা দেখো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো, পরমাণু যদি সংখ্যা একটা হয় তাহলে তার স্বাধীনতার মাত্রা হয় হলো 3, নাকি? গ্যাসটা যদি এক পরমাণু হয়, যেমন কি কোন কোন গ্যাস বলো, এই কোন কোন এক পরমাণু গ্যাসের নাম বলো। খুব ফুলরানি হয়ে গেছে তুমি, ফুলকুমারী হয়েছে তুমি, বলো এক পরমাণু গ্যাসের নাম বলো। হাইড্রোজেন এক পরমাণু গ্যাস। হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পরমাণু যখন লিখি কোন কি লিখি, H2 লিখি না? কয়টা পরমাণু? হিলিয়াম, শুধু মৌলিক গ্যাস, তোমার নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে এক পরমাণু গ্যাস। হ্যাঁ, ওদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হবে হলো 3। ডিগ্রি অফ ফ্রিডম হবে হলো, এটা শেষ করবে না? ডিগ্রি অফ ফ্রিডম হলো কাটাই কাটাই, এটা 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 না, কয়েক শেষ করবে না? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হলো ডিগ্রি অফ ফ্রিডম হবে হলো, এই কেমন করে মুখস্থ করছি জানো আমি, যে হিলিয়ামের যে স্বাধীনতার মাত্রা 3 কেমন করে করছি জানো? স্বাধীনতার মাত্রা হলো, এই ভালো করে শোনো, স্বাধীনতার মাত্রা হলো কোন একটা পরমাণু x, y এবং z তিনটা অক্ষ বরাবর তার যে গতি, পরমাণু একটা, তাই না? তার মানে ওই কোন দিকে যেতে পারে বলো? x অক্ষের দিকেও যেতে পারে, y অক্ষের দিকেও যেতে পারে, যে সব দিক বলতে এই অক্ষ তো 3টাই, 3 মাত্রিক নাকি 3টা। তাহলে এই জন্য ডিগ্রি অফ ফ্রিডম হলো 3। এখানে 3 বসে দাও, দেখবে যে গামার ভ্যালু আসবে হলো, তাহলে ওই যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত রে? 1.67 আসবে। 3 বসে দাও, দেখো 1 + 2/3 করো, দেখো 1.67
হ্যাঁ, একটা পরমাণু হলে পরে তাই সে যেতে পারে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড, এর বাইরে যেতে পারবে না নাকি? ওই জন্য 3, স্বাধীনতার মাত্রা 3। আর পরমাণু যদি দুটা হয়, মনে করো দুটা পরমাণু, একটা পরমাণু একটা পরমাণু, ধরে নাও অক্সিজেনের কথাই ভাবি আমরা, তারপরে অক্সিজেনের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? তার মানে এই কি দৌড়ে যাওয়া পারবে না বলো তো? দৌড়ে যেতে পারবে না 3 অক্ষের দিকে, এক্স ওয়াই জেড 3 অক্ষের দিকে গেল নাকি? গেল। তাহলে এর স্বাধীনতার মাত্রা 3টা হলো, হওয়ার পর এই যেহেতু দুটো আছে, তার মানে এই কিন্তু চাইলে এদিকেও ঘুরতে পারে, এক্স অক্ষে থাকে এইভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে, বুঝলে? তার মানে এক্স অক্ষের দিকে এভাবে ঘুরতে পারে, তাহলে ওইদিকে 3টা হলো, এদিকে একটা কটা হলো, 4টা। ও কিন্তু এদিকেও ঘুরতে পারে, বুঝতে পারলে? এদিকে ঘুরতে পারে, মানে এটা হলো মনে করো কি অক্ষ দিব বলো? মনে করো এটা এক্স, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড, এইভাবে আছে, মনে করো ঘুরতেছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর নাকি? এদিকে ঘুরছে, এদিকে ঘুরতেছে কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। তাহলে আরেকটা কোন অক্ষ বরাবর ঘোরা বাকি থাকলো? ওয়াইটা কোন দিকে ছিল? ওয়াইটা ছিল এখানে থাকবে ঘুরে, এরকম করে ঘুরলে তো এটা এক্স অক্ষ হলো, আর এরকম করে ঘুরলে তো এটা হলো জেড অক্ষ হলো। আর ওয়াই অক্ষ কোন দিকে ঘুরবে? এই যে ইনকা করে এই জায়গা থেকে ঘুরবে, এই জায়গা থেকে, বুঝলে? এটা ওয়াই অক্ষ। এইভাবে ঘুরলে আর কোনো গতিশক্তি থাকে না, এই জন্য ওটা বাদ। তার মানে 2টা অক্ষ বরাবর ঘুরতে পারে সে। তার ঘূর্ণন দেখো, রৈখিক গতি হলো 3টা অক্ষ বরাবর, আর ঘূর্ণন গতি হলো 2টা অক্ষ বরাবর। তার জন্য অক্সিজেনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হলো 5। এখানে 2 এর নিচে 5 বসে দাও, দেখবে দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.41, বুঝতে পারলে? অক্সিজেনের জন্য 1.41 বা 4 ধরতে পারো, তোমাদের অধিকাংশ ক্ষেত্রে 4 দেওয়া আছে।